1861 সালের কথা। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা যে দেশটাকে আমরা সাধারণত আমেরিকা হিসেবে চিনি, ওই দেশটা একটা ভয়াবহ গৃহযুদ্ধে জড়ায় পড়ে। যুদ্ধটা এতটাই ডেভাস্টেটিং ছিল যে আশঙ্কা করা হচ্ছিল হয়তো এই যুদ্ধকে কেন্দ্র করে এই দেশটা কয়েকটা ভাগে ভাগ হয়ে যাবে। ঠিক তার 50 বছর পরের কথা, প্রথম বিশ্বযুদ্ধের পর দেখা গেল যে এই দেশটাই পৃথিবীর একমাত্র এবং একক পরাশক্তি হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করেছে। যেই দেশটা মাত্র 50 বছর আগে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়ে সংগ্রাম করছিল, সেই দেশটাই কিভাবে ঠিক তার 50 বছর পর পৃথিবীর একমাত্র অধিপতি হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ ঘটালো, এই বিষয়টা নিয়ে মূলত আজকে কথা বলবো। আর কথা বলবো মূলত এই বইটার আলোকে, হোয়াই নেশনস ফেইল, এই বইটার আলোকে, এবং ইতিহাস বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করবো যে কিভাবে আসলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা আজকে যাকে আমরা আমেরিকা হিসেবে চিনি, এই দেশটা গ্লোবাল সুপার পাওয়ার হয়ে উঠলো। এই বিষয়টা নিয়ে চলেন শুরু করা যাক। ধরুন আপনি 22 বছরের একজন যুবক, পশ্চিম ইউরোপের কোন একটা বন্দরে অপেক্ষা করছেন, ভাগ্যের সন্ধানে নতুন কোন একটা দেশে যাওয়ার কথা ভাবছেন। আপনার সামনে দুইটা জাহাজ আছে। প্রথম জাহাজটা যাবে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ার্সের উদ্দেশ্যে, পরের জাহাজটা যাবে আমেরিকার নিউ ইয়র্কের উদ্দেশ্যে। আপনি কোন জাহাজটায় উঠবেন? নিশ্চিতভাবে বলা যায় আপনি আমেরিকাগামী বা নিউ ইয়র্কগামী জাহাজে উঠবেন, কারণ এখানে বর্তমানে আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতির দেশ। এখানে ক্যারিয়ার বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, যে কোনো কাজের জন্যই আমেরিকা একটা পারফেক্ট ডেস্টিনেশন। কিন্তু এই সময় যদি 2024 সাল না হয় 1750 সাল হতো, তাহলে আপনি কোন জাহাজে উঠতেন বলে আপনার মনে হয়? আপনি নিশ্চিতভাবে আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্সগামী জাহাজে উঠতেন। কেন? কারণ সেই সময়ে শুধু আর্জেন্টিনা না, আর্জেন্টিনা, চিলি, ব্রাজিল, মেক্সিকো, এই যে মধ্য এবং দক্ষিণ আমেরিকান যে দেশগুলি, এইগুলি ছিল প্রচুর পরিমাণে সম্পদে পরিপূর্ণ। সেখানে প্রচুর চাষযোগ্য জমি ছিল, সোনা রূপা থেকে শুরু করে অন্যান্য খনিজ সম্পদ ছিল, দাস বান্ধার মতন প্রচুর মানুষ ছিল, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওখানকার ওয়েদার খুব মনোরম ছিল, মানুষের বসবাসের জন্য অত্যন্ত উপযোগী ছিল। কিন্তু সেই তুলনায় আপনি যদি বর্তমান নর্থ আমেরিকা, অর্থাৎ যেটা বর্তমানে আমেরিকা এবং কানাডার কথা ধরেন, এটা আসলে বসবাসের অনুপযোগী একটা জায়গা ছিল, যেখানে প্রচন্ড ঠান্ডা ছিল এবং মানুষের বসবাসের অনুপযোগী ছিল। তো এই যে সাউথ আমেরিকা, যেমন ধরেন আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ার্স, এই নামটা আসছে মূলত দুইটা লাতিন শব্দ বুয়েনোস এবং এয়ারেস, এই দুইটা শব্দ থেকে, যার মানে হচ্ছে বিশুদ্ধ বাতাস। অর্থাৎ ওদের ওয়েদার এতটাই মনোরম ছিল যে ওই শহরটার নামই হয়ে যায় বুয়েনোস আয়ার্স বা বিশুদ্ধ বাতাস। এখন প্রশ্ন হচ্ছে, যেই দেশগুলি 1750 সালেও পৃথিবীর সবচেয়ে সুযোগে ভরপুর, খনিজ সম্পদে ভরপুর, উন্নত দেশ ছিল, সেই জায়গাগুলি এখন কেন মোটামুটি গরিব দেশ বলা যায়? অন্যদিকে যে জায়গাগুলো মোটামুটি মানুষের বসবাসের অনুপযোগী ছিল, খনিজ সম্পদ ছিল না, চাষযোগ্য জমি ছিল, ওই জায়গাটায় কিভাবে এখন পৃথিবীকে লিড করছে, এইটা একটা বড় ধরনের রহস্য। এবং আমরা আজকে মোটামুটি এই জিনিসটাই ব্যাখ্যা করার চেষ্টা করব যে কেন, কিভাবে এই জিনিসটা হয়। তো যখন এই ধরনের একটা কথা আসে যে কিভাবে লাতিন আমেরিকা অনুন্নত কিন্তু নর্থ আমেরিকা অর্থাৎ ইউএস কানাডা কিভাবে তার উন্নত হলো, তখন একটা কথা খুব কমনলি মানুষজন বলে, সেটা হচ্ছে যে তাদের যে ওয়েদার, তাদের যে খাদ্যাভ্যাস, কালচার, ভাষা এবং ইংরেজদের যে পরিশ্রম করার নেচার, এই কারণে সম্ভবত আমেরিকা উন্নত হয়ে গেছে। তাদের এই যুক্তিটা যারা দেন তাদের জন্য দুইটা নোগালেস শহরের গল্প বলা যেতে পারে। একটা হচ্ছে আমেরিকার অ্যারিজোনা স্টেটের নোগালেস, অন্যটা হচ্ছে মেক্সিকোর সোনোরা স্টেটের নোগালেস। এই নোগালেস দুইটা একই শহর ছিল, বাট যখন 1848 সালে আমেরিকা এবং মেক্সিকোর মধ্যে একটা যুদ্ধ হয়, তখন বর্তমানে যে মেক্সিকো আছে তাদের একটা অঞ্চলের নাম ছিল নিউ মেক্সিকো, অঞ্চলটা তারা আমেরিকার কাছে হারায় ফেলে, যেটা বর্তমানে আমেরিকার নিউ মেক্সিকো, অ্যারিজোনা এবং ক্যালিফোর্নিয়া স্টেটের অন্তর্গত। তো এই বিশাল অঞ্চলটা তারা আমেরিকার কাছে হারায় ফেলে 1848 সালে। তখন যে সীমা রেখাটা টানা হয় ওই নোগালেস শহরের উপর দিয়ে, নোগালেস শহরটা দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা অংশ পরে মেক্সিকোর সোনোরা স্টেটে, অন্য অংশটা পরে হচ্ছে আমেরিকার অ্যারিজোনা স্টেটে। এই দুইটা শহরের বর্তমান চিত্রটা যদি আপনি দেখেন, আমেরিকার নোগালেস শহরটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ শহরগুলোর মধ্যে একটা। এখানে মানুষের মাথা পিছু আয় অনেক বেশি, স্বাস্থ্য সেবার মান একদম ওয়ার্ল্ড ক্লাস, শিক্ষা সেবা, গড় আয়ু বলে সবকিছু একদম ওয়ার্ল্ড ক্লাস। অন্যদিকে মেক্সিকোর সোনোরা স্টেটে যে নোগালেস শহরটা আছে, এই শহরটা আপনারা বলতে পারেন যে দারিদ্র পীড়িত, ওখানে সারা বছর মারামারি হয়, তারপরে ড্রাগ পাচার টাচার এইসব হয়। এছাড়াও দেশের স্বাস্থ্য সেবা বলেন, চিকিৎসা, তারপরে শিক্ষা খাত বলেন, এগুলো কোনো কিছুর কোনো ঠিক ঠিকানা নেই। যে শহরটা একই শহর ছিল মাত্র 150 বছর আগে, যাদের ভাষা এক, কালচার এক, খাদ্যাভ্যাস এক, জীবনযাত্রার প্রণালীটাও কাছাকাছি, তারা জাস্ট 150 বছরের ব্যবধানে কিভাবে এত ব্যাপক পার্থক্যের শিকার হয়। সত্যি কথা বলতে কি, আপনার ধনী হওয়া, আপনার উন্নত হওয়া, এটা কোনোভাবেই
আপনার খাদ্যাভ্যাস, সংস্কৃতি, ভাষা, এগুলো কোনো কিছুর উপর ডিপেন্ড করে একটা সিস্টেমের উপর। আমেরিকানরা শত শত বছর ধরে একটা সিস্টেম ডেভেলপ করে, যেটার মধ্যে সবচেয়ে খারাপ মানুষটাও গেলে সে খুব ক্রিয়েটিভ হয়ে যাবে, সবচেয়ে খারাপ শহরটা পড়লে সেই শহরটা উন্নত হয়ে যাবে। সো পুরো জিনিসটা হচ্ছে একটা সিস্টেমের রেজাল্ট, এবং সেই সিস্টেমটা কি ওইটাই আজকে আমরা ডিসকভার করার চেষ্টা করব। চলেন আর একটু ডিপে প্রবেশ করি। একটু ইতিহাসের দিকে যদি আপনারা তাকান, তাহলে দেখবেন যে আমেরিকা মূলত স্প্যানিশ বা ইউরোপিয়ানরা দখল শুরু করে 1492 সালে ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকা আবিষ্কারের মধ্য দিয়ে। মূলত তারা মূল ভূখণ্ডে তখন যাইতে পারে নাই। আমেরিকার আগে আটলান্টিক মহাসাগরে যে ছোট ছোট দ্বীপগুলো আছে, ক্যারিবিয়ান যে অঞ্চলটা বলে, ওইটা তারা প্রথমে দখল করে। কিন্তু প্রথমবারের মতো আমেরিকার মূল ভূখণ্ডে তারা তাদের কলোনি স্থাপন করে 1516 সালে বর্তমান আর্জেন্টিনার রাজধানী যে বুয়েনোস আয়ার্স আছে ওখানে লা প্লাতা নদীর তীরে। এটা করেন হচ্ছে হুয়ান দিয়াজ দে সলিস, উনি একজন স্প্যানিশ নাবিক ছিলেন। বাট এই অভিজ্ঞতাটা খুব একটা সুখকর ছিল না। সমস্যাটা হলো যে আপনার গিয়ে কলোনি স্থাপন করলো, ওখানে মানুষজন খুব একটা কোঅপারেট করে নাই, বরং স্থানীয়দের সঙ্গে গ্যাঞ্জাম যুদ্ধ বিগ্রহ করে হুয়ান দিয়াজ দে সলিস নিজেই মারা যান। একদম স্থায়ী কলোনি যেটা তৈরি হয় সেটা হচ্ছে 1521 সালে বর্তমান মেক্সিকোর পূর্ব উপকূলে অ্যাজটেকদেরকে পরাজিত করে। অ্যাজটেকদের যে রাজা মক্টেজুমা, তাকে পরাজিত করে হচ্ছে স্প্যানিশ একজন নাবিক, তার নাম হার্নান কর্তেস। তিনি হচ্ছে অ্যাজটেকদের যে রাজধানী টেনোচটিটলান ওইটা জয় করেন, এবং তারপরে আরেকজন বিখ্যাত স্প্যানিশ এক্সপ্লোরার, ওনার নাম হচ্ছে হার্নান কর্তেস। উনি হচ্ছে বর্তমান যে পেরু বা তৎকালীন যে ইনকা রাজা ছিল আতাহুয়ালপাকে পরাজিত করার মাধ্যমে বর্তমান পেরু দখল করে এবং ওখানে একটা শহর তৈরি করে। তো এই দুইটা শহরের মধ্য দিয়ে হচ্ছে স্প্যানিশ বা ইউরোপিয়ান কলোনির সূচনা হয়, এবং ওখানে কিন্তু তারা ব্যবসা বাণিজ্য বা চাষবাস করেনি। ওখানে তাদের একটা ডার্টি কৌশল ছিল, সেটা হচ্ছে ওই অঞ্চলের রাজাকে বন্দি করা হইতো। বন্দি করে ওই অঞ্চলের মানুষজনকে বলা হইতো যে তোমরা যদি একটা ঘর ভর্তি করে আমাদের সোনারূপা দিতে পারো, তোমার রাজাকে ছেড়ে দেওয়া হবে। মানুষজন যখন ওই বিশাল ঘরটা ভর্তি করে সোনারূপা এনে দিত, তখন রাজাকে আরো টর্চার করে, তো বলতো যে আরেকটা ঘর বানাইছি, ওইটা এবার ভর্তি করো, তারপর ওইটাও ভর্তি। এইরকম করে 4-5টা ঘর ভর্তি করে সোনারূপা যখন রাজ্য থেকে একদম সকল আনাচে কানাচ থেকে নিয়ে আসতো, তখন রাজাকে ওই মানুষগুলার সামনে হত্যা করা হইতো। হত্যা করে তারপরে দেখা যায় যে ওই মানুষগুলাকে দাস দাসী বানানো হইতো। এখন আপনাদের মনে হইতে পারে যে একটা দেশে এত মানুষ থাকে, তাদের কিভাবে এত সহজে পরাজিত করতো? আসলে ওইখানে একটা ডার্টি গেম খেলে। ইউরোপে তখন বসন্ত হইতো, এবং আমাদের দেশেও তো হয় বসন্ত, বাট বসন্ত কিন্তু আমরা ওইভাবে কেউ মারা যায় না, কারণ আমাদের একটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। বাট ওই সময় যে নেটিভ আমেরিকানরা, যাদেরকে আমরা রেড ইন্ডিয়ান বলি, তাদের কিন্তু শরীরে কোনো ইমিউন সিস্টেম ছিল না এই বসন্তের বিরুদ্ধে। তারা যেটা করতো, এই ইউরোপে বসন্ত আক্রান্ত রোগীদের কাছে জামা কাপড় এনে ওগুলি হচ্ছে যারা আছে, অর্থাৎ এখানকার যে রেড ইন্ডিয়ান আছে, তাদেরকে দিত বন্ধুত্ব বাঁচানোর জন্য। ওরা ওই জামা গায়ে দিয়ে যখন রাজ্যের পর রাজ্য বসন্তে আক্রান্ত হয়ে মরে যাওয়ার মতন অবস্থা, ওই সময় এইভাবে কূট কৌশলে তাদের এই ছোট ছোট রাজ্যগুলো দখল করতো। প্রথমে তো হচ্ছে ইনকাদের যে রাজ্য বা এজটেকদের যে রাজ্যগুলো দখল করে, তারপরে ছোট ছোট যত রাজ্য ছিল সব দখল করে, তাদের সব সোনা দানা সব লুটপাট করে, এবং তাদেরকে যে দাস বানায় তাদেরকে দিয়ে প্রচুর পরিমাণে কৃষিকাজ করায়। আর অর্থাৎ চিনি, তারপর হচ্ছে তামাক, তারপর আপনার গম, ভুট্টা, আলু, এগুলো তো পুরো ইউরোপিয়ান মার্কেট সয়লাভ হয়ে যায়। এবং এই কাজটা এর ফলে হয় কি, স্প্যানিশ এবং পর্তুগিজরা প্রচুর ধন সম্পদের মালিক হয়। পর্তুগিজ এবং স্প্যানিশরা যখন প্রচুর ধন সম্পদের মালিক হইতেছে, তখন ইউরোপের অন্যান্য অংশ, যেমন ধর ইংল্যান্ডের অবস্থা খুবই খারাপ। তারা হচ্ছে নিজেদের মধ্যে নিজেরা যুদ্ধ বিদ্রোহ করতেছে, গৃহযুদ্ধ করতেছে। এর মধ্যে 1588 সালে স্প্যানিশ রাজা ফিলিপ দ্য সিক্স, উনি হচ্ছে এই ইংল্যান্ড আক্রমণ করে, এবং এই ইংল্যান্ড আক্রমণ করে, যদিও সেই যাত্রায় ইংল্যান্ড আসলে নিজেদের স্বাধীনতা রক্ষা করতে সমর্থ হয়, তাদেরকে পুরোপুরি দখল করতে পারে নাই। কিন্তু ইংল্যান্ডের রাজা বুঝতে পারে যে এইভাবে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যদি নতুন আমেরিকা, নতুন আবিষ্কৃত মহাদেশে উপনিবেশ স্থাপন না করতে পারে, তাহলে তারা আসলে অর্থনৈতিক সমৃদ্ধি তো দূরে থাক, দেখা যাবে যে স্প্যানিশ বা পর্তুগিজদের কাছে নিজস্ব রাজ্য যেটা ইংল্যান্ড, ওইটাই হারায় ফেলছে। ওই চিন্তা থেকে তারা হচ্ছে 1588 সালে প্রথমে একটা অভিযাত্রী দল পাঠায় বর্তমান আমেরিকার ক্যারোলাইনা অঙ্গরাজ্য আছে সেখানে। সমস্যা হলো যে ওইখানে তারা খুব একটা সুবিধা করতে পারে নাই, ওখানকার ওয়েদার ভালো ছিল না, ওইভাবে কোনো ধন সম্পদও ছিল না যে লুটপাট করার মতন। আর দক্ষিণ আমেরিকায় যে যাবে ওই অবস্থাও ছিল না, কারণ ওইটা ততদিন স্প্যানিশ এবং পর্তুগিজ দখল, এবং তাদের সঙ্গে মারামারি করার মতন অবস্থা ইংল্যান্ডের ছিল না। যাই হোক, 1588 সালে অভিযান ব্যর্থ হওয়ার পরে আরো তারা প্রস্তুতি নিয়ে 1607 সালে তারা আরেকটা অভিযাত্রী দল পাঠায়। আনফরচুনেটলি ওইবার তারা যায় হচ্ছে আপনার আমেরিকার বর্তমান যে ভার্জিনিয়া অঙ্গরাজ্য আছে সেইখানে যায়, এবং সেইখানে গিয়ে তারা 500 মানুষ নিয়ে যায়, একটা মোটামুটি একটা শহর তৈরি করার চেষ্টা করে। শহরটার নাম দেয় জেমস টাউন, তৎকালীন ইংল্যান্ডের রাজা জেমস দ্য ফার্স্টের নাম অনুযায়ী। বাট আনফরচুনেটলি ওই অভিযানের ফলাফলটা ছিল খুবই ভয়ঙ্কর। ওখানকার আদিবাসীরা কোঅপারেট করে নাই, বরং শীতের দিনে খাদ্যের অভাব এবং এই যে জামা কাপড়ের অভাব প্রচন্ড শীতে জমে ওই 500 অভিযাত্রীর মধ্যে 440 জনই মারা যায়, 60 জন ফেরত আসে। তো এই ডেভাস্টেটিং একটা এক্সপেরিয়েন্সের পরে তারা হচ্ছে 1618 সালে অন্য একটা অভিযাত্রী দল পাঠায়। এবার তারা একটু প্রিপেয়ার্ড হয়, তারা শীতের জামা কাপড় নেয়, তারা ওখানে সার্ভাইভ করার জন্য কৃষিকাজ করার মতন যে আপনার যন্ত্রপাতি লাগে ওগুলা নেয়, এবং স্কিল মানুষজন পাঠায় বলতে হচ্ছে যেমন ধরেন জেলে, কামার, কুমার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষক, যে যার স্কিল অনুযায়ী কাজ করতে পারবে, এবং প্রত্যেক শ্বেতাঙ্গ পুরুষকে
50 একর করে জমি দেওয়া হয়। এছাড়াও তাদের অধীনস্থ যে দাস দাসী বা স্ত্রী সন্তানরা থাকে তাদের কারো 50 একর করে জমি দেওয়া হয়। এর ফলে হয় কি, আপনি ওই দক্ষিণ আমেরিকার মতো যে স্বর্ণ গহনা খনিজ সম্পদ লুটপাট করে বড় লোক ওইটা আপনি পারবেন না, কিন্তু আপনার যদি স্কিল থাকে আপনি কাজকর্ম করে খাইতে পারবেন, আপনার জমি থাকবে, আপনার প্রচুর স্বাধীনতা থাকবে, বলতে গেলে ট্যাক্স দেয়াই লাগবে না। এই যে সিস্টেমটা, এটার ফলে কিছু কিছু মানুষ আকৃষ্ট হওয়া শুরু করে এবং আস্তে আস্তে স্কিল মানুষজন যাওয়া শুরু করে এবং ওইখানে তারা তো এই কার্যক্রমটা শুরু করে 1618 সালে। 1619 সালে হচ্ছে পৃথিবীতে প্রথমবারের মতন ভোট হয়, যেখানে শ্বেতাঙ্গ পুরুষরা ভোট দিত। ভোট দেওয়ার মাধ্যমে তারা তাদের জনপ্রতিনিধি এবং সরকার নির্বাচন করে। ওইটা হচ্ছে পৃথিবীর প্রথম ডেমোক্রেটিক সরকার ব্যবস্থা এবং এর ফলে দুইটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। প্রথমটা হচ্ছে যে ওই যে আপনি মানুষের ধন সম্পদ দখল করবেন এই টেন্ডেন্সিটা ওখানে তৈরি হয় না, বরং আপনাকে পরিশ্রম করতে ওই জিনিসটা মানুষ বুঝতে পারে। আর 2 নাম্বার হচ্ছে প্রচুর স্বাধীনতা থাকার কারণে মুক্ত চিন্তার বিকাশ ঘটে এবং গণতন্ত্র যেহেতু মুক্ত চিন্তার সপক্ষের একটা শক্তি, তো ওখানে মুক্ত চিন্তা, তারপর হচ্ছে প্রচুর স্বাধীনতা, এগুলা মিলায় একটা বর্তমান যে সুশীল সমাজ ব্যবস্থা আমরা চিন্তা করি সেটা কিন্তু 1619 সালে তৈরি হয়ে যায় আমেরিকাতে। অন্যদিকে আপনি যদি এবার একটু দক্ষিণ আমেরিকার দিকে তাকান, এই যে সম্পদ লুটপাট করার একটা বদ অভ্যাস, আপনি তো এতদিন অন্যান্য রাজা বাদশাদের সম্পদ লুট করছেন, আদিবাসীদের সম্পদ লুট করছেন, এখন তো আদিবাসী সব মরে ছাপ, এখানে তো এখন আদিবাসী রাজাও নাই, এখন নিজেরা মারামারি করতেছেন, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। ওখানে কেউ পড়াশোনা করে না, পরিশ্রম করে না, সবাই মনে করে আমি একটা খনি দখল করবো, আমি অমুকের ঘর বাড়ি লুটপাট করবো, এইভাবে আমি বড় লোক হবো। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এর ফলে কি হয় জানেন, মাফিয়া চক্র তৈরি হয় এবং এই মাফিয়া চক্র কিন্তু এখনো অ্যাক্টিভ। দক্ষিণ আমেরিকা মাফিয়া চক্র, ড্রাগ চক্র, এগুলো কিন্তু এখনো দক্ষিণ আমেরিকাতে ভরপুর। তো এই যে পড়াশোনা করা, পরিশ্রম করা এবং স্বাধীন চিন্তার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করা, এই যে সিস্টেমটা আমেরিকানরা ডেভেলপ করে, ওটা কিন্তু স্প্যানিশরা পারে নাই তাদের দক্ষিণ আমেরিকাতে। যার ফলে আস্তে আস্তে পরবর্তী ধরেন 1800 সালের দিকে শিল্প বিপ্লব হয় ইংল্যান্ডে, তখন প্রচুর পরিমাণে যন্ত্রপাতি তৈরি হতে থাকে। এই শিল্প বিপ্লবটাকে দুই ভাবে ব্যবহার করে এই আপনার আমেরিকানরা আর নর্থ আমেরিকায় ইংল্যান্ডের মানুষজন, অন্যদিকে স্প্যানিশরা দক্ষিণ আমেরিকানরা কি করে, তারা ওই যে সোনা রূপা সাপ্লাই দেয়, তারা ফসল টসল এগুলো সাপ্লাই দেয়। অন্যদিকে আমেরিকা করে কি, ইংল্যান্ডে যে ইঞ্জিনটা আবিষ্কার, স্টিম ইঞ্জিন, বিদ্যুৎ, যা কিছু আবিষ্কার হয় সবকিছু তারা তাদের দেশে নিয়ে আসে, এনে তাদের দেশের মানুষ এগুলো দিয়ে ব্যবসা বাণিজ্য করে। প্রত্যেকটা অলিতে গলিতে কারখানা তৈরি হয় আমেরিকায়, প্রত্যেকটা জায়গায় হচ্ছে আপনার অটোমোবাইল, বস্ত্র শিল্প, তারপর আপনার হচ্ছে খাদ্য শিল্প, এগুলো দিয়ে ভরে যায় পুরো আমেরিকা। এই যে শিল্পের যে বিপ্লব, এবং এটার ফলে হয় কি, সহজে মানুষজন ব্যবসা বাণিজ্য করতে পারে। কোন একটা আইডিয়া আছে, আপনি ব্যাংক লোন পাবেন, আপনি ব্যবসা বাণিজ্য করবেন, স্কিল এবং মাথা খাটায় হচ্ছে আপনি উন্নতি করবেন। তো যেই জিনিসটা মেধা ভিত্তিক, যে জিনিসটা নিয়ে আমরা বাংলাদেশে এখন চিন্তা করতেছি, স্ট্রাগল করতেছি, তারা কিন্তু একটা মেধা ভিত্তিক সমাজ প্রায় ধরেন 200-250 বছর আগে তৈরি করে ফেলে। এবং এই যে সিস্টেমটার মধ্যে যখন মানুষজন চলে আসে, তখন মানুষজন বুঝতে পারে আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে ব্যবসা করতে হবে, আমাকে নতুন উদ্যোগ নিয়ে আসতে হবে। এবং এটার একটা ইন্টারেস্টিং আউটকাম দেখেন, 1910 সালে মেক্সিকোতে ব্যাংকের সংখ্যা ছিল মাত্র 42টা, অন্যদিকে আমেরিকায় ব্যাংকের সংখ্যা ছিল প্রায় 27,000। তাও বাকি যে 27টা ব্যাংক ছিল, এগুলো সবই ছিল ওই যে আপনার যারা খনি দখল করতো, অভিজাত যে শ্রেণী, তাদের হাতে কুক্ষিগত। যে জিনিসটা আমরা বুঝতে পারলাম যে এই যে চুরি ডাকাতি রাহাজানি এগুলি করে আসলে সিস্টেম বিল্ড করা যায় না। আরেকটা ছোট এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আপনার 1800 সালের দিকে আমেরিকা স্বাধীন হয় একটু আগে, 1776 সালে, কিন্তু 1800 সালের মধ্যে মোটামুটি স্প্যানিশ অন্যান্য যে কলোনিগুলো ছিল, যেমন ধরেন আপনার আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, বলিভিয়া, মেক্সিকো, এই জায়গাগুলো কিন্তু স্বাধীন হয়ে যায়। স্বাধীন হওয়ার পরে আমেরিকা যেখানে একটা কন্টিনিউয়াস ডেমোক্রেসির ভিতর দিয়ে যাচ্ছিল, 4 বছর পর পর প্রেসিডেন্ট ইলেকশন হচ্ছিল, এভাবে করে যাচ্ছিল। অন্যদিকে আপনি যদি মেক্সিকোর দিকে তাকান, আপনি দেখবেন 1824 থেকে 1867 সাল, এই 43 বছরের মধ্যে 52 বার প্রেসিডেন্ট পরিবর্তন হয়। অর্থাৎ এই জিনিসটা কেন হয়, ওই যে একটা এলিট ক্লাস তৈরি হতো, যারা হচ্ছে মানুষদের সম্পদ লুটপাট করে বড়লোক হইতো, যখনই তাদের স্বার্থে আঘাত পড়তো, তারা হচ্ছে প্রেসিডেন্টকে একটা সেনা বিদ্রোহ হোক বা এরকম কিছু একটা করে তারা প্রেসিডেন্টকে সরাই দিত। অন্যদিকে আমেরিকা ছিল একটা স্টেবল ডেমোক্রেসি, যেখানে হচ্ছে 4 বছর পর পর খুব স্বাভাবিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হইতো। এবং ওখানে আপনার আমেরিকাতে আপনি লুটপাট করে কিছু অ্যাচিভ করতে পারবেন না, হয় পড়াশোনা করবেন, না হয় ব্যবসা বাণিজ্য করবেন, এবং একটা মেধাভিত্তিক সমাজ তৈরি করার একটা চেষ্টা ওরা করে। তো এই যে পুরো জিনিসটাকে একটা সিস্টেম যে ওরা বিল্ড করে, ডেমোক্রেসি, মানবাধিকার, আইডিয়া থাকলে সহজে বিজনেসের জন্য লোন পাওয়া, ভালো ভালো ইউনিভার্সিটি তৈরি করা, টোটাল যে একটা ডেমোক্রেটিক সিস্টেম, এই সিস্টেমটা ডেভেলপ করার ফলে আপনার আমেরিকা একটা সমৃদ্ধ দেশে পরিণত। অন্যদিকে দক্ষিণ আমেরিকা কিন্তু আস্তে আস্তে পিছিয়ে যাইতে থাকে। এই ধারাটা কিন্তু এখনো চলমান। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, দক্ষিণ আমেরিকার মধ্যে সবচেয়ে ধনী ব্যবসায়ী হচ্ছে কার্লোস স্লিম নামে এক ভদ্রলোক। উনি মেক্সিকোর যে আপনার সবচেয়ে বড় টেলিকম সংস্থা টেলিম্যাক্স, ওইটার মালিক। অন্যদিকে আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তি ধরেন
আর বিল গেটস। তো বিল গেটস কিভাবে ধনী হয়েছে এটা আমরা সবাই জানি, একটা ইনোভেটিভ সলিউশন যার মাধ্যমে প্রত্যেকের ঘরে ঘরে কম্পিউটার পৌঁছায় গেছে। অন্যদিকে কার্লোস স্লিম ধনী হয়েছে কিভাবে? সে ধনী হয়েছে মেক্সিকোর যে পাবলিক টেলিফোন সংস্থা ছিল টেলিম্যাক্স, ওইটাকে কিনে নেয়, মানে শেয়ার কেলেঙ্কারি করে অনেকটা আমাদের সালমান এফ রহমানের মতন, এবং তা আবার সেটা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে 2 নাম্বারি করে এগুলা করে, এবং পুরো মেক্সিকোর যে টেলিকম সিস্টেম আছে ওইটাকে মনোপোলাইজ করে ফেলে। এইটার ফলে হয় কি, তার কোনো কম্পিটিটর নাই। তো এই যে দুর্নীতি করে সে বড়লোক। অন্যদিকে দেখেন বিল গেটস এত ইনোভেটিভ একটা সলিউশন আনার পরেও তার মাইক্রোসফটের মধ্যে সে কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরারকে একমাত্র ব্রাউজার রাখতে পারে না। ওইটা আমেরিকা সুপ্রিম কোর্টে মামলা হয়, মামলায় হেরে গিয়ে সে বাধ্য হয় গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স এর মতন অন্যান্য যে ব্রাউজার আছে ওগুলো মাইক্রোসফটে রান করার সুযোগ দিতে। অর্থাৎ এই যে আইনের শাসন এবং গণতন্ত্র, এই যে সিস্টেমটা, এইটার মাধ্যমে পৃথিবীর যে কোনো দেশ ধনী হতে পারে। অন্যদিকে আপনি যদি চুরি, ডাকাতি, এনার্কি এই সমস্ত জিনিস চালু রাখেন, ওই যে আপনার এখনকার আমাদের বাংলাদেশে যেটা কয়েকদিন আগে চলতেছিল স্বৈর শাসন, এই সমস্ত বিষয় আসলে যদি কন্টিনিউ করতে থাকেন, তাহলে আপনার পরিণতি কখনোই ভালো হবে না। আর আপনি যদি ডেমোক্রেসি, মানবাধিকার এবং মানুষজনের সম্পদে মালিকানা নিশ্চয়তা দিতে পারেন, তাহলে মানুষ অটোমেটিক একটা দেশ দাঁড় করাবে যেটা পুরো পৃথিবীকে শাসন করতে পারবে। তো আমেরিকা কিভাবে পুরো পৃথিবী শাসন নিল? মূলত 3টা ভাবে। একটা হচ্ছে অভিজাতদের হাতে না, বরং সাধারণ মানুষের দেশ গঠনে পার্টিসিপেশন নিশ্চিত করা। 2 গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তৈরি করা। 3 ব্যবসা সহজীকরণের মাধ্যমে ব্যবসা বাণিজ্য এবং ইনোভেশনকে সহজ করা। তো স্বাধীনতার পর থেকে তো আমরা এই জিনিসগুলো স্ট্রাগল করতেছি। আমার মনে হয় যে আমরা আমেরিকার এই যে উত্থান এবং তার যে গ্লোবাল সুপার পাওয়ার হয়ে যাওয়া, এটা থেকে শিক্ষা নিতে পারি এবং এইভাবে একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা দিকে আমরা আগে যেতে পারি। আশা করছি এটা নিয়ে আমরা সবাই মিলে কাজ করতে পারবো। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, টাটা।